ঠিক আছে না? এখন তো ঠিক আছে। ওকে, আই উইল স্টার্ট নাও। সো যেটা বলছিলাম, আহ, সেটা হচ্ছে যে এই উইকে প্যানেল কোডে আমরা সেকেন্ড যে দুটো টপিকস কভার করেছি, প্যানেল কোডের হিস্ট্রি আর খুব সম্ভবত ক্রাইমটা। সো এই দুটো টপিকস নিয়ে এখন আমি আলোচনা করব। তো এখন আসেন, আমি ফার্স্ট যে লেকচারটা আপনাদের প্রোভাইড করেছি, প্যানেল কোড 1860 হিস্ট্রি, সেটা নিয়ে একটু আলোচনা করি। সেটা কি ছিল? সেটা হচ্ছে যে প্রিভিয়াসলি আই মিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশে আসা, মানে সরি, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আসার আগ পর্যন্ত দেখা যাচ্ছে যে অনেক ধরনের ছোটখাটো ল বা রুলস রেগুলেশন ছিল, যখন বিভিন্ন রাজারা আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ই করতো, শাসন করতো সেই সময়। তো এর পরবর্তীতে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশে সাবকন্টিনেন্টে বিজনেসের জন্য আসে এবং পরবর্তীতে তারা আমাদেরকে শাসন করা শুরু করে, ওই সময়টা 1790 টু 1820-তে তারা আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের রুলস এবং রেগুলেশনের ক্ষেত্রে, স্পেশালি ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের ক্ষেত্রে অনেক বড় একটা চেঞ্জ নিয়ে আসে। ঠিক আছে? তো এই যে যে বড় একটা চেঞ্জ নিয়ে আসে, কেন তারা এই চেঞ্জটা নিয়ে আসে? সো দ্যাট দে ক্যান রেগুলেট আস প্রপারলি। ঠিক আছে? কারণ কোন একটা জায়গায় আইনের শাসন যদি না থাকে, তখন সেখানে একটা ম্যাসাগার সার্কামস্টেন্সেস ক্রিয়েট হয়। সো দ্যাট তারা আমাদেরকে রেগুলেটটা প্রপারলি করতে পারে তাদের ওয়েতে, সেই জন্য তারা বিভিন্ন ধরনের রুলস রেগুলেশনের চেঞ্জ নিয়ে আসে। সো এই যে যে রুলস রেগুলেশন গুলা চেঞ্জ করা দরকার ছিল বা তারা করছিল, সেই জন্য তারা 1853-তে একটা ল কমিশন এস্টাবলিশ করে। বাট যে যে কাহিনীটা ঘটে সেটা হচ্ছে যে ব্রিটিশ ক্রাউনের এই 1859-এর যে সময়টা, এই সময়টাতে এসে ব্রিটিশ ক্রাউনের ভারতীয় উপমহাদেশের দিকে চোখ করে। সো তারা কি করছে? তারা আপনার এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রিপ্লেস করে ব্রিটিশ ক্রাউন আপনার ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ক্ষমতাটা নিয়ে নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে। এবং ওই যে ল কমিশনটা তার আগেই এস্টাবলিশ করা হয়েছিল, আই মিন আপনার 1853-তে যে ল কমিশনটা এস্টাবলিশ করা হয়েছিল, ওই ল কমিশনটা কিছু ব্রিটিশ স্কলার, লয়ার, এদেরকে দিয়ে বিভিন্ন কি বলবো, অ্যাক্ট যেটা আমরা বলছি, লাইক পেনাল কোড বা আপনার ক্রিমিনাল প্রসিডিওর, আর আপনার এভিডেন্স অ্যাক্ট 1872, আর দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908, এই যে যে রেগুলেশন গুলা, এগুলোর তারা বেসিক্যালি খসড়া বা লেখার ড্রাফটের যে ব্যাপারটা সেটা করেন। তো এর মধ্যে লর্ড ম্যাকাউলি, উনি বেসিক্যালি সবচেয়ে বেশি ফেমাস ছিলেন। উনি মোস্ট অফ দা এই রুলস বা রেগুলেশন ড্রাফটিং এর কাজে উনি ছিলেন। তো প্রথমে পেনাল কোড 1860 পাস হলো, এরপরে আপনার এভিডেন্স অ্যাক্ট 1872 পাস হলো, এরপরে আপনার ক্রিমিনাল কোড 1898 আসলো, এরপরে আপনার সিভিল প্রসিডিউর 1908 আসলো। সো এটা গেল আপনার সেই 47 এর আগের কাহিনী। এরপরে তো 1947 আসলো। 1947-এ এসে তো ইন্ডিয়া এবং পাকিস্তান আলাদা হয়ে গেল। ওই একই পেনাল কোড ইন্ডিয়া নাম দিল ইন্ডিয়ান পেনাল কোড, পাকিস্তান নাম দিল পাকিস্তান পেনাল কোড। ইন্ডিয়াতে কিন্তু আপনি দেখবেন ওর নামটা হচ্ছে আইপিসি, মানে ইন্ডিয়ান পেনাল কোড, এবং পাকিস্তান এটার নাম দিল পাকিস্তান পেনাল কোড। সো আমরা যেহেতু পাকিস্তানের আন্ডারে গেলাম, সো আমাদের জন্য পাকিস্তান পেনাল কোড অ্যাপ্লিকেবল ছিল। অ্যান্ড আফটার 1971 আমরা কি করলাম? পাকিস্তান পেনাল কোডটাকে চেঞ্জ করে শুধু আমরা আমাদের নামটা পেনাল কোড রাখলাম। ঠিক আছে? আপনাদের বইয়ের ওপরে কিন্তু দেখবেন যে যদিও কোর্সটার নাম ইউনিভার্সিটি থেকে বাংলাদেশ পেনাল কোড দিয়েছে, বাট এই যে ইয়াটা অ্যাক্টটা, এটার নাম হচ্ছে পেনাল কোড 1860। এই গেল আপনার সংক্ষেপ হিস্ট্রি। এরপরে আমি যদি আসি যে টাইপস অফ অফেন্স। সো আপনারা এর আগে কোনো একটা জিনিস আমি পড়াতে গিয়ে খুব সম্ভবত আপনাদেরকে একদিন বেইলেবল এবং নন বেইলেবল অফেন্সের কথা বলছিলাম।
কগনিজেবল এবং নন কগনিজেবল একটা অফেন্সের কথা বলছিলাম। নন কগনিজেবল এবং নন কগনিজেবল, বেইলেবল, নন বেইলেবল, এই অফেন্সের যে কনসেপ্টগুলা, এগুলা আপনার পেনাল কোডে জানাটা খুব জরুরি। পেনাল কোড এবং ক্রিমিনাল প্রসিডিওর, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরে জানাটা খুব জরুরি। সো আমাদের লতে বেসিক্যালি পুলিশকে প্রহিবিট করা হয়েছে ইনভেস্টিগেশন করার জন্য নন কগনিজেবল অফেন্স, মানে অমলযোগ্য যে অফেন্সগুলো আছে সেই অফেন্সগুলোতে পুলিশ সরাসরি ইনভেস্টিগেট করতে পারে না উইদাউট দ্য পারমিশন অফ দ্য ম্যাজিস্ট্রেট। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে যেগুলো কগনিজেবল অফেন্স মানে আমলযোগ্য অপরাধ যেগুলো, সেগুলোতে পুলিশ ইয়া করতে পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে বেইলেবল এবং নন বেইলেবল। বেইলেবল এবং নন বেইলেবল অফেন্সটা হচ্ছে ডিপেন্ড করে দ্য গ্রাভিটি অফ দ্য অফেন্স, মানে একটা অপরাধের গাঢ়তা বা গভীরতা কতখানি সেটার উপর ডিপেন্ড করে পেনাল কোডে বলা আছে কোনটা বেইলেবল এবং কোনটা নন বেইলেবল। যে অফেন্স গুলো নর্মালি নন বেইলেবল হয়, এর মানে সেগুলো খুব সিরিয়াস টাইপের অফেন্স। যে অফেন্স গুলো বেইলেবল হয়, সেই অফেন্স গুলো দেখা যাচ্ছে যে একটু লেস সিরিয়াস টাইপের অফেন্স। ওকে, সো মোর অর লেস আপনার এই পেনাল কোডে 120টা নন কগনিজেবল অফেন্স আছে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে যেহেতু পেনাল কোডটার অতটা চেঞ্জ নেই, সো রিফর্ম দরকার পেনাল কোডের অনেক অফেন্সের ক্ষেত্রে, যেগুলো হয়তো বা নন বেইলেবল হিসেবে আছে সেগুলোকে বেইলেবল করা দরকার। এরকম অনেকগুলো অফেন্স আছে। আচ্ছা, এরপরে আমি যাব এই স্লাইডের লাস্ট, হ্যাঁ আমি এটা শেষ করি, তারপরে আমি আপনার কথাটা শুনবো। আচ্ছা, না হচ্ছে আমার ক্লাসিফিকেশন অফ ক্রাইম আন্ডার দ্য পেনাল কোড। কি কি ক্লাসিফিকেশনের আন্ডারে আপনারা দেখবেন যে প্রত্যেকটা অ্যাক্ট যে আপনারা পড়েন, এটা এক একটা চ্যাপ্টারের আন্ডারে ভাগ থাকে, একাধিক চ্যাপ্টারের আন্ডারে ভাগ থাকে। যে এক একটা অ্যাক্টে কোনোটায় 2টা 3টা 4টা, কোনোটায় 25টা 26টা 23টা এরকম ধরনের চ্যাপ্টার থাকে। ঠিক আছে, এই ভাগটা করা হয় অফেন্সের বা মানে কি বলবো, কি নিয়ে আলোচনা করা হচ্ছে সেটার উপরে। সো এই যে আমরা পেনাল কোডটা পড়ছি, এর আগে গতদিন আমি বলছিলাম যে পেনাল কোডটাতে আমরা বেসিক্যালি সাবস্টেন্টিভ ল পড়ছি, বাট ইন দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর আপনারা যখন পড়েন সেটা হচ্ছে একটা প্রসিডিউরাল ল পড়ছেন। ঠিক আছে, সো পেনাল কোডে হচ্ছে আপনার ক্রিমিনাল লায়াবিলিটি কি জিনিসটা কি, প্লাস কি ধরনের পানিশমেন্ট দেওয়া হয় সেটা আলোচনা করা হয়, এবং এক্সেপশনাল কিছু সার্কামস্টেন্সেস, যে কোন সার্কামস্টেন্সেস গুলোতে অফেন্সটা হচ্ছে না বা কোন সার্কামস্টেন্স গুলোতে অফেন্স হলেও এক্সামশন দেওয়া হচ্ছে, এই ব্যাপারগুলো বা এই এক্সেপশনাল সার্কামস্টেন্সেস গুলা হচ্ছে আপনার পেনাল কোডে আলোচনা করা হয়ে থাকে। পেনাল কোডে 511টা সেকশন আছে, এবং এই পেনাল কোডটা মোর দেন 140 ইয়ার্স ওল্ড, আপনারা জানেন, কিছুক্ষণ আগে আমি এটা নিয়ে আলোচনা করতেছিলাম। সো দেখা যাচ্ছে যে সোশিও পার্সপেক্টিভে আমাদের অনেক সার্কামস্টেন্সেসে এই পেনাল কোডটা চেঞ্জ করাটা দরকার। ওকে, না পেনাল কোডের যে অফেন্স গুলো আছে সেটা কিভাবে ভাগ করা আছে, যেমন ধরেন অফেন্স এগেনস্ট পার্সন, যেগুলো অফেন্স এগেনস্ট পার্সন কোনটা, সেটা হচ্ছে হার্ট করা, প্রিভিয়াস হার্ট করা, মানে আপনি স্ট্যাব করলেন, ছুরি দিয়ে স্ট্যাব করলেন, এটা কি হলো যে আমি সিরিয়াসলি হার্ট হলাম, বা খুন করা। ঠিক আছে, এগুলো হচ্ছে অফেন্স এগেনস্ট পার্সন, একজন পার্সনের এগেনস্ট অফেন্স হচ্ছে। অফেন্স এগেনস্ট প্রপার্টি কোনগুলো, চুরি করা, বার্গলারি করা, ঠিক আছে, মিসচিভ করা মানে ক্ষয়ক্ষতি করা প্রপার্টি, এগুলা। থার্ড হচ্ছে অফেন্স রিলেটিং টু ডকুমেন্ট, সেটা হচ্ছে ফ্রড, ফোরজারি। ঠিক আছে, এগুলো হচ্ছে যে ডকুমেন্টস রিলেটেড কোনো অফেন্স করছেন, যে আপনি কোনো একটা ডকুমেন্টস চুরি করছেন, চুরি করে আপনি সেটাকে চেঞ্জ করে ফেলছেন, ফ্রড ফরজারির মধ্যে আসতেছে। অফেন্স রিলেটিং টু মেন্টাল অর্ডার যেগুলো আছে, যেমন ধরেন যে যে অফেন্স গুলাতে আপনার কি বলে ইনসেনিটি, যে ব্যাপারগুলো আছে, যে মেন্টাল বিভিন্ন প্রবলেমের কারণে আপনি এটা করতেছেন। ঠিক আছে, অফেন্স এগেনস্ট পাবলিক ট্রাঙ্কুইলিটি, যেমন পাবলিকের ট্রাঙ্কুইলিটির এগেনস্টে যে অফেন্সগুলো হচ্ছে। অফেন্স এগেনস্ট স্টেট যেটা আছে, অফেন্স এগেনস্ট লাইক আপনি কি করছেন, ওই দেশদ্রোহিতা করছেন। ঠিক আছে,
বা আপনি সরকারের কোনো অফিসারের এগেনস্টে কোনো কিছু করছেন, সেটা আবার পাবলিক সার্ভেন্টের মধ্যে চলে যাবে। যে পাবলিক সার্ভেন্টরা যে ধরনের অফেন্স করে, সাপোজ ধরেন আপনি সরকারি পজিশনে বসে আপনি কোনো একটা অফেন্স করছেন, সেটা আবার অফেন্স এগেনস্ট পাবলিক, সরি, অফেন্স রিলেটিং টু পাবলিক সার্ভেন্টে চলে যাচ্ছে। সো বিভিন্ন ধরনের অফেন্স আছে। এই জিনিসগুলো আমরা যখন ডিটেলসে যাব প্যানেল করে, তখন আমরা শিখবো। আচ্ছা, কারো একজনের কোশ্চেন ছিল, আমাকে কোশ্চেনটা করেন কাইন্ডলি। হ্যালো, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আ- হ্যাঁ, আব্দুর রহমান নাজিম সাহেব, কাইন্ডলি আপনি আপনার কোশ্চেনটা আমাকে করেন, আদারওয়াইজ আমি এই স্লাইডটা ক্লোজ করে দেব। আচ্ছা আসেন, এখন আমি সেকেন্ড স্লাইডে যাচ্ছি। সেকেন্ড স্লাইডে আমরা পড়বো হচ্ছে ক্রাইম কি জিনিস। যেহেতু আমরা পেনাল কোড পড়ছি, পেনাল কোড পড়ছি, এর মানে হচ্ছে যে আমরা ক্রিমিনাল অফেন্স রিলেটেড যে ব্যাপারগুলো আছে সেগুলো পড়ছি। সো উই নিড টু নো হোয়াট ইজ ক্রাইম। ওকে, হ্যাঁ, আপনি কি কোনো কোশ্চেন করতে চাচ্ছিলেন? বলেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, কোশ্চেনটা করেন, কোশ্চেনটা করেন, আপনি করেন। এখন না না না, বেসিক্যালি আমি আপনাদের ক্লাস নিচ্ছি, সো আমি কথা বলার সময় পাইনি। আমি তো আপনাদের এই টাইমে ক্লাস নেই না, তাই না? আমি আপনাদের নর্মালি উইকের ফার্স্ট ডে নেই, স্যাটারডে সানডে মানডে ওদিকে নেই। বাট এই উইকে আমার একটা ফ্যামিলি প্রোগ্রামের কারণে আই ওয়াজ টু মাচ বিজি, আই কুডন্ট do anything, I couldn't get enough time to take the class. That's why I'm taking this class in this Wednesday, and I'm gonna take 3 or 4 classes today. So but from the next week it's not gonna happen like that. I'll take Friday, I mean I'll take Saturday, Sunday, or Monday I'll take your classes, I think. Hmm. Yeah, I know that, but this week it's exceptional circumstances because I was stuck in a family program and I couldn't get enough time to take the classes in the Sunday and Monday. So pardon me, I hope. Okay. সো আমি নেক্সট ইয়াতে যাব, সেটা হচ্ছে যে টপিকসে যাব, সেটা হচ্ছে যে ক্রাইম কি জিনিস, ঠিক আছে? যেহেতু আমরা আমাদের পেনাল কোডটা মূলত ক্রিমিনাল ল রিলেটেড অফেন্স গুলো নিয়ে আমরা আলোচনা করছি, কিছু কিছু সেই কারণে আমাদেরকে ক্রাইমের কনসেপ্টটা কি সেটা আমাদের জানতে হবে। আচ্ছা, ক্রাইমের কনসেপ্টটা কি? ক্রাইম একটা সোসাইটির সাথে এমন ভাবে জড়িত, আমরা যে সমাজে বসবাস করতেছি সেই সমাজের প্রত্যেকটা সোসাইটির সাথে ক্রাইম খুবই খুবই, মানে কি বলবো, ইয়া টাইপের জড়িত। আচ্ছা, কারো যদি সিভিল প্রসিডিওর ক্লাসে যেতে চান তাহলে যান, কোনো সমস্যা নেই, কারণ আমি এটা রেকর্ড করে ইউটিউবে দিয়ে দিব, আপনি সেটা পরে শুনতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাট আপনি যদি চান আপনি সিভিল ক্লাসে যেতে, তাহলে আপনি সিভিল ক্লাসে যেতে পারেন, পরে এটা রেকর্ড থেকে শুনে নিন, ঠিক আছে? ফিল ফ্রি টু গো। আচ্ছা, সো ক্রাইমটা কি জিনিস? ক্রাইমটা হচ্ছে এমন একটা জিনিস যেটা ছাড়া কোনো একটা সোসাইটি অসম্ভব। I mean, a society without a crime is a myth. It's like that. I mean, so that যে প্রত্যেকটা সোসাইটিতে কম বেশি ক্রাইম রিলেটেড প্রবলেম থাকে বা ক্রিমিনাল রিলেটেড প্রবলেম থাকে। এখন এই যে ক্রাইম বা ক্রিমিনাল রিলেটেড প্রবলেমটা, এটা সোশ্যাল যে অর্ডারটা আছে, সামাজিক যে অর্ডারটা আছে, কিরকম, যে সবাই যার যার নির্দিষ্ট কাজকর্ম করবে বা সবাই যার যার রুলস রেগুলেশন গুলা মেনে চলবে, এই যে সোশ্যাল অর্ডারটা সেটার সাথে সম্পৃক্ত। সেটা কেমন? সবাই যদি যার যার নিজের কাজকর্ম নিজে করে, তাহলে তো আর দেখা যাচ্ছে যে তাকে চুরি করতে হচ্ছে না, তাকে খুন খারাপি করতে হচ্ছে না, পিসফুলি বসবাস করে, তাহলে তো মারামারি করতে হচ্ছে না, তাই না? সো সোশ্যাল অর্ডারটার সাথে ক্রাইমটা খুবই অঙ্গাঙ্গি ভাবে জড়িত। সো
মানুষের যে ইন্টারেস্ট গুলা, যে শান্তিপূর্ণভাবে বসবাস করবে, একটা সমাজে বসবাস করবে, লোকজনের সাথে মিলেমিশে বসবাস করবে, এই ধরনের কনসেপ্টটা কমিউনিটিতেই থাকে। মানে আমরা যারা সমাজে বসবাস করি, এই জিনিসগুলো জঙ্গলে থাকে না। কেন জঙ্গলে থাকে না? কারণ জঙ্গলে তো কোনো কমিউনিটি থাকে না, জন্তু জানোয়ারের তো আর কোনো রুলস রেগুলেশন নেই। সো সো সোশ্যাল অর্ডারটা যে জিনিস, ঠিক আছে? আচ্ছা, সোশ্যাল অর্ডারটা কিভাবে ফলো করতে হয় সেটা হচ্ছে যে সবাই যার যার মতো, যার যার মতো কি জিনিস, যে আপনার যে কাজটা আপনি সেটাই করে যাবেন। আপনি যদি অবৈধ কোনো কিছু করতে যান তখনই তো ক্রাইম ঘটবে, ঘটবে, তাই না? বা দেখা যাচ্ছে আপনি যখন অন্যের রাইটে হস্তক্ষেপ করতে যাচ্ছেন তখনই তো আপনার ক্রাইমটা ঘটছে, তাই না? যে সাপোজ ধরেন যে আপনি কি করলেন, আপনি আপনি অন্যের জায়গার মধ্যে গিয়ে নিজে একটা খুঁটি গেড়ে বসে পড়লেন, ঠিক আছে? সেটা তো আর হচ্ছে না, তাই না? কারণ এটা হচ্ছে অন্যের জায়গা, ওটাতে তার রাইট আছে, আপনার কোনো রাইট নেই। আচ্ছা, সেটাও হতে পারে। আবার কি জিনিস, যে এভরিওয়ান ওজ সার্টেন ডিউটি টু ফলো ম্যান, যে আপনার আগের জেনারেশন যেভাবে চলে আসছে, বা আমি সাপোজ ধরেন আমি একজন মানুষ, আমার যে একটা বাড়ি আছে, আমার যেটা আছে, ঠিক আছে, সেটার মধ্যে আপনি যদি এসে ঝামেলা না করেন, কি ধরনের ঝামেলা, আপনি এসে বললেন যে এই বাড়িটা আমার, ঠিক আছে, এটা আপনার বাড়ি না, তখনই তো আপনার সঙ্গে আমার যে কনফ্লিক্ট অ্যারাইজ হবে সেটাতে ল চলে আসতেছে, তাই না? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, সো এই যে যে ব্যাপারটা ঘটতেছে, সো মিউচুয়াল রেসপেক্ট এবং ট্রাস্টটা রাইট গুলোর মধ্যে থাকতেছে। মিউচুয়াল রেসপেক্ট ট্রাস্টটা কি, যে আপনি আপনার বাড়িতে থাকতেছেন, আমি আমার বাড়িতে থাকতেছি, আপনার এবং আমার মধ্যে কোনো ধরনের কনফ্লিক্ট ওই সার্কমস্টেন্সেসে গিয়ে অ্যারাইজ হবে না। কোন সার্কমস্টেন্সেসে? যে আপনি আপনি আপনার পরিবেশের মধ্যে থাকবেন, আপনি আমাকে আমার পরিবেশে থাকতে দিবেন, ঠিক আছে? সাপোজ ধরেন আপনি কি করলেন, আপনি এই যে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, যে আপনি এসে বললেন যে আমার বাড়ি আপনার, তখনই তো যে আপনার সঙ্গে আমার যে মিউচুয়াল রেসপেক্টটা সেটা থাকছে না, তাই না? তখনই একটা সমস্যা অ্যারাইজ হচ্ছে। সো এটা, সো এই ব্যাপারে বেসিক্যালি আপনাদের সালমন নামে একজন ইয়া আছে, আহ, কি বলে, সোসিওলজিস্ট আছে, তিনি বলতেছেন যে this is the reason that Salman had defined the law as a rule of action. তিনি বলছেন যে রুল অফ অ্যাকশন রেগুলেটিং দ্য কন্ডাক্ট অফ ইন্ডিভিজুয়াল ইন সোসাইটি। লটা হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে রুল অফ অ্যাকশন, সো দ্যাট সোসাইটির যে ইন্ডিভিজুয়াল আছে তাদেরকে রেগুলেট করা যায়। এবং কিভাবে রেগুলেট করবে, কোন যে কন্ডাক্ট গুলো প্রহিবিটেড আছে এক্সিস্টিং লতে, সেই লগুলো, সেই কন্ডাক্ট গুলো করা যাবে না, বা যে ল, যে কাজগুলোকে আনলফুল হিসেবে ট্রিট করা হচ্ছে, রংফুল হিসেবে ট্রিট করা হচ্ছে, সেই কাজগুলো করা যাবে না, এবং সেগুলো করলে পরে পানিশমেন্ট দিতে হবে, ঠিক আছে? এই কথা বলতেছে। এরপরে আসেন ডেফিনিশনে কি বলছে, ক্রাইমের ডেফিনিশনে। ক্রাইম বেসিক্যালি আপনার গ্রিক একটা শব্দ, নাম ক্রিমস, ক্রিমস থেকে এসছে। তো ক্রিমসের মানে হচ্ছে সোশ্যাল অর্ডার, অ্যান্ড ইট ইজ অ্যাপ্লাইড টু দোজ অ্যাক্ট দ্যাট আর এগেনস্ট সোশ্যাল অর্ডার অ্যান্ড আর ওয়ার্দি অফ সিরিয়াস কন্ডেমনেশন। সো ক্রাইম হচ্ছে ওই ধরনের সোশ্যাল কাজ, বা কাজ যেটাকে দেখা যাচ্ছে যে সোশ্যাল অর্ডারের এগেনস্টের একটা কাজ, এবং যেটা করলে পরে সিরিয়াস টাইপের একটা পানিশমেন্ট হবে। আপনাদের যে পেনাল কোডটা আছে 1860, এই পেনাল কোডে ক্রাইমের কোনো ডেফিনেশন বেসিক্যালি দেওয়া হয়নি। সো লিগালি যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে ক্রাইম ইজ এনি ফর্ম অফ কন্ডাক্ট হুইচ ইজ ডিক্লেয়ার্ড টু বি সোশ্যালি হার্মফুল ইন এ স্টেট and as such forbidden by law under the pain of some punishment. So ক্রাইমটা এমন টাইপের কন্ডাক্ট যেটা সোসাইটির জন্য হার্মফুল বা একটা স্টেটের জন্য হার্মফুল, সেই জন্য তো এটাকে ফরবিডেন করা হয়েছে, তাই না? এটা যদি আপনার ভালো কোনো কিছু হতো তাহলে তো আর ভালো কোনো কাজকে তো আর কখনো ফরবিডেন করা হয় না। ক্রাইম মানে হচ্ছে
হচ্ছে লিগালি যে জিনিসটা করা রং, এবং যেটা রেমেডি হচ্ছে যে লিগালি কোনো একটা রং কাজ আপনি যখন করলেন তখন সেটার জন্য আপনাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে। পানিশমেন্ট কিভাবে দেওয়া হচ্ছে, যে দেশে যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আপনাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে। পল টি টাপন সে বলছে, an intentional act or omission in violation of criminal law committed without defense or justification sanctioned by law as felony and misdemeanor. সো ক্রাইম হচ্ছে ইন্টেনশনালি আপনি যে কাজটা করছেন বা কোনো একটা অমিশন করছেন যেটা ভায়োলেট করছে ক্রিমিনাল লতে, এবং যেখানে কোনো ডিফেন্স ছিল না, বা যে কাজটা আপনি করছেন, যে আনলফুল কাজটা আপনি করছেন সেটা করার পিছনে আপনার কোনো জাস্টিফিকেশন ছিল না, এবং আপনাকে স্যাংশন করা হবে অবশ্যই। সো যেটা বলতেছিলাম যে ক্রাইমটা আবার জায়গা টু জায়গা বা সোসাইটি টু সোসাইটি বা জেনারেশন টু জেনারেশন ভ্যারি করে, ঠিক আছে। সেটা কিরকম জিনিস, এই যে আমি আপনাদের বইতে যে এক্সাম্পলটা আছে সেই এক্সাম্পলটাই বলছি, যে সেটা হচ্ছে যে আগে একটা সময় দেখা যেত যে স্লেভারি ছিল ইউএসএ, ইউকে বা আমাদের সাবকন্টিনেন্টেও স্লেভারি জিনিসটা ছিল, বাট এখন কিন্তু স্লেভারি নেই, ঠিক আছে। বা আরেকটা যে এক্সাম্পলটা আমি ব্যবহার করেছি যে আই থিঙ্ক ম্যারেজের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে একজন হিন্দু পলিগেমি অ্যাক্ট অনুযায়ী একাধিক ম্যারেজ করতে পারে না, কিন্তু মুসলিম নিয়মে আবার মুসলিম পুরুষ একাধিক বিবাহ করতে পারে, বাট দ্য থিং ইজ যে উইথ দ্য কনসেপ্ট অফ দ্য ফার্স্ট ওয়াইফ, written concept of the first wife. So it's vary করে, কোথায় কোথায় ভ্যারি করছে আপনার রিলিজিয়াস সার্কামস্টেন্সেসে ভ্যারি করছে, সোশ্যাল সার্কামস্টেন্সেসে ভ্যারি করছে, বা ওই যে অ্যাডাল্টারির যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমাদের দেশে অ্যাডাল্টারি কিন্তু অফেন্স, বাট ইউকেতে কিন্তু অ্যাডাল্টারি অফেন্স না, তাই না। এই যে যে জিনিস সেটা ভ্যারি করছে, বা ধরেন আমাদের আমাদের দেশে স্পেসিফিক কিছু রিকোয়ার্ড জায়গা ছাড়া আপনি মদ্যপান করতে পারছেন না, বাট বাইরে কিন্তু সেটা আবার করা যাচ্ছে। তো মানে পরিবেশ টু পরিবেশ এবং জায়গা টু জায়গা আপনার লটা ভ্যারি করছে। সবাই আমাকে শুনতে পাচ্ছেন তো, তাই না? ওকে, এলিমেন্টস অফ ক্রাইম। এলিমেন্টস অফ ক্রাইমটা কি জিনিস, একটা অফেন্স যে ঘটবে, ঠিক আছে। আমি গতদিন বলতেছিলাম যে প্রত্যেকটা অফেন্স ঘটার জন্য কিছু আলাদা আলাদা ইনগ্রিডিয়েন্ট থাকে, আচ্ছা। এই ইনগ্রিডিয়েন্ট গুলাকে আবার আরেকটা ভাগের মধ্যে ফেলানো হয়েছে, যে সেটা কি জিনিস। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে অ্যাক্ট বা অ্যাক্টাসুয়া বা গিলটি অ্যাক্ট, খারাপ কাজ যেটা আপনি করছেন সেটা। সেকেন্ডটা হচ্ছে মিনস রিয়া বা আপনার গিলটি মাইন্ড যেটা, সেটা। থার্ড হচ্ছে প্রহিবিটেড অ্যাক্ট, এবং ফোর্থ নম্বর হচ্ছে পানিশমেন্ট। এখন একটা কি জিনিস, কোন একটা ক্রাইম করতেছেন, এর মানে তো কোনো একটা কাজ করতে হবে, ঠিক আছে, তাই না। যে আপনি আমাকে খুন করতেছেন বা আপনি আমাকে খুন করবেন, সেজন্য আপনাকে তো আমাকে গুলি করতে হবে, তাই না। এই যে যে আপনি গুলিটা করলেন, এটাই হচ্ছে গিলটি অ্যাক্ট। ওকে, অ্যাক্টের মধ্যে বা একটা শ্রিয়ার মধ্যে পড়লো। সেকেন্ড এলিমেন্টটা কি, মিনস রিয়া বা গিলটি মাইন্ড। আপনি আমাকে যখন গুলিটা করতেছেন, আপনার তো মনের মধ্যে আছে যে আমি ম্যাডামকে মারবো বা আমি ম্যাডামকে মারতেছি, ঠিক আছে। মানে অবচেতন মনে যদি আপনি মদ খেয়ে মাতাল হয়ে যদি আপনি, বা দেখা যাচ্ছে যে আপনি এমনিই আপনি গুলি ছুটতে ছিলেন, ঠিক আছে, আমি ওইখান দিয়ে হঠাৎ করে পড়ে গেলাম, ঠিক আছে, সেই সার্কামস্টেন্সেসে কিন্তু আপনার গিলটি মাইন্ড ছিল না, কিন্তু আপনি আমাকে নিশানা করে, আমাকে দেখে তাক করে আপনি আমাকে গুলিটা করেছেন, এবং আপনার মনের মধ্যে আছে যে আমি ম্যাডামকে মারতেছি। দ্যাটস দ্য গিলটি মাইন্ড। অ্যান্ড দ্য থার্ড নাম্বার ইজ প্রহিবিটেড অ্যাক্ট, এমন কোনো একটা অ্যাক্ট যেটা হচ্ছে ফরবিডেড। সেটা কেমন জিনিস, ধরেন আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় বিভিন্ন দিকে তাক করে তাক করে তাক করে তাক করে গুলি, সাপোজ ধরেন আপনি রাস্তায় আমাকে দেখলেন, আমাকে দেখে আপনি ঠান্ডা মাথায় যে ম্যাডামকে আমি মারবো এটা দেখে আপনি তাক করে গুলি করলেন, ঠিক আছে, এইটা একটা। আরেকটা হচ্ছে ধরেন আপনি রাস্তার মাঝখান দিয়ে দাঁড়ায় আপনি এমনি হুদাই চারদিকে গুলি করতেছেন, আমি মাঝখানে পড়ে গেলাম। আপনি এমনি হুদাই চারদিকে গুলি করতেছেন একটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, এটা তো একটা কাজ, এটা একটা প্রহিবিটেড কাজ, তাই না। আপনি একটা লোকারণ্যের মাঝখানে, আপনার কাছে তো বন্দুক থাকার কথাই না, প্রথমে হচ্ছে আপনার পিস্তল যে আছে সেটা আপনার পারমিশন আছে কিনা, যদি না থাকে তখনই একটা ইলিগাল কাজ হয়ে যাচ্ছে বা প্রহিবিটেড ওয়ার্ক হয়ে যাচ্ছে। তারপরে
সেকেন্ড কোনটা হচ্ছে, সেকেন্ড যেটা হচ্ছে যে আপনি এই যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গুলি করতেছেন, আপনার হয়তো বা ধরেন কোনো ইন্টেনশন নাই আমাকে মারার, ঠিক আছে, কিন্তু এই যে রাস্তার মাঝখানে যে আপনি দাঁড়িয়ে গুলি করতেছেন এটাও অন্য একটা প্রহিবিটেড অ্যাক্ট, বাট সেটা আমাকে খুন করার যে ব্যাপারটা সেটা প্রহিবিটেড অ্যাক্ট না। আমাকে খুন করার যে প্রহিবিটেড অ্যাক্টটা সেটার মধ্যে আপনার মিনস্ট্রিয়া থাকতে হবে যে আপনি আমাকে পেয়ে আপনি আমাকে ইন্টেনশন নিয়ে গুলিটা করছেন। বা হতে পারে সাপোজ ধরেন আপনি গ্রাউন্ডে মানে যেখানে শুটিং হয় শুটিং গ্রাউন্ডে আপনি গুলি করতেছিলেন, আমি সামনে দিয়ে নাচতে 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 হাইটে যাচ্ছিলাম, ঠিক আছে, তখন আপনি আমাকে গুলিটা করলেন, ওই সার্কামস্টেন্সেসে ইয়াটা হবে না, প্রহিবিটেড অ্যাক্ট হবে না, কারণ শুটিং গ্রাউন্ডে আপনার গুলি করার পারমিশন আছে, বাট আমার ওই আপনার গুলির সামনে দিয়ে নাচতে 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 যাওয়ার পারমিশনটা নাই, সেটা প্রহিবিটেড অ্যাক্ট না, তখন আবার অফেন্স আসবে না। সো একটা স্ট্রিয়া লাগবে, মিনস্ট্রিয়া লাগবে, প্রহিবিটেড অ্যাক্ট লাগবে, এবং এমন একটা একটা স্ট্রিয়া বা এমন একটা অফেন্স ঘটেছে যেটা হচ্ছে পানিশেবল বাই দ্যাট স্টেট হতে হবে। সাপোজ ধরেন যে এই যে যে আমি যদি অ্যাডাল্টারির কথা বলি, অ্যাডাল্টারিকে অফেন্স হিসেবে সাপোজ যদি আমি কাউন্ট করি, সব একটা স্ত্রী আছে যে আপনি অন্যের বউর সাথে প্রেম করছেন, গিলটি মাইন্ড নিয়ে আপনি অন্যের বউর সাথে প্রেম করছেন, এটা একটা ফরবিডেন কাট, বাট ইটস নট পানিশেবল। সেই সার্কামস্টেন্সেসে কি হচ্ছে, একটা ক্রাইমের যে চারটা এলিমেন্ট ফুলফিল হচ্ছে না, তাই না? মাংস রান্না করতে গেলে যে যে আইটেমগুলোর দরকার পড়ে সেই আইটেমগুলো সবগুলো তো আপনাকে দিতে হবে। বা ধরেন আপনি কোনো একটা এক্সপেরিমেন্ট তৈরি করবেন, ঠিক আছে, আপনি পানি থেকে ইয়া তৈরি করবেন, কি বলে, সরি, পানি তৈরি করবেন, আপনাকে তো অক্সিজেন এবং হাইড্রোজেন দুটো মিশাইতেই হবে, তাই না? আপনি শুধু অক্সিজেন দিয়ে তো আর পানি তৈরি করতে পারেন না। তো সবগুলো এলিমেন্টই আপনার দরকার। হ্যাঁ বলেন, কি যেন কোশ্চেন ছিল, বলেন। বলেন। মিনস্ট্রিয়া পড়তে হয়, নেগলিজেন্স করতে হয়। একই, একই মিনস্ট্রিয়া, মিনস্ট্রিয়া সব জায়গায় একই, এগুলো বেসিক কনসেপ্ট। বাংলাদেশে টর্ট অ্যাপ্লিকেবল না। আচ্ছা, বাংলাদেশে আমরা মানে কোর্স হিসেবে টর্টটা পড়াই, কিন্তু বাংলাদেশে টর্টের কোনো ই নেই, প্র্যাকটিকেবিলিটি নেই, এই জন্য টর্ট বেচারা কোনো ই নেই, কি বলবো। আচ্ছা। বলেন। হ্যাঁ, 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 ইনগ্রেডিয়েন্ট বা এলিমেন্ট তো বাধ্যতামূলক। আচ্ছা, এবার আসি আমরা মেইন স্ট্রিয়াটা কি জিনিস। একটা স্ট্রিয়াটা আসলে ওইভাবে ডিটেলসে পড়ানো হয় না, কারণ একটা স্ট্রিয়া সবাই ফাইন্ড আউট করতে পারে, বাট মেইন স্ট্রিয়ার অনেক ঝামেলা আছে, বুঝছেন? মেইন স্ট্রিয়ার ব্যাপারটা অনেক ঝামেলা আছে, এই জন্য মিনস্ট্রিয়াটা একটু ডিটেলসে যাব, যদিও এত ডিটেলস মানে মিনস্ট্রিয়া এরকম একটা কনসেপ্ট যে আপনারে চাইলে পুরো একটা কোর্স শেষ করে ফেলানো যায় মিনস্ট্রিয়ার কনসেপ্ট দিয়ে। সো মিনস্ট্রিয়ার মেইন যে ব্যাপারটা ক্রিমিনাল লতে, সেটা হচ্ছে যে গিলটি ইন্টেন্ট বা মাইন্ডটা আপনার থাকতে হবে এমন টাইপের, যে গিলটি মাইন্ড আপনি মনের মধ্যে নিয়ে নিছেন যে আমি ম্যাডামকে খুন করতে চাচ্ছি, এবং আপনি ম্যাডামকে খুন করে দিলেন, ঠিক আছে। যদি এমন হয় আপনি ম্যাডামকে খুন করতে চাচ্ছেন না, ঠিক আছে, এমনি অ্যাক্সিডেন্টালি গুলি বের হয়ে গেছে বা অন্য কেউ আপনার উপর প্রেশার ক্রিয়েট করছে, আপনি ইনোসেন্ট ছিলেন, তখন কিন্তু কোনো ক্রাইম ঘটবে না, ঠিক আছে। সো এই যে যে গিল্টি মাইন্ডের যে ব্যাপারটা, সেটা আবার ডিরেক্ট হতে পারে, ইনডিরেক্ট হতে পারে। ডিরেক্ট কোনটা, এই যে আপনি চিন্তা করলেন আপনি ম্যাডামকে গুলি করবেন, ম্যাডাম লাস্ট সেমিস্টারে খুবই খারাপ মার্কস দিছে, বজ্জাত মহিলা, তাকে আমি গুলি করব, গুলি করে আমি তাকে মেরে ফেলবো, সো দ্যাট আমার নেক্সট সেমিস্টার গুলোতে আর সে আমাকে খারাপ মার্কস দেওয়ার কোনো অপশন না পায়, ঠিক আছে।
মানে কি, আপনার মাইন্ডে একটা সেট আপ আছে এবং আপনার তার সাথে রিজন, যথেষ্ট রিজনও আছে যে ম্যাডামকে গুলি করার, এবং আপনি গুলি করে দিলেন, বজ্জাত মহিলা মরে গেল। দ্যাটস দ্য গিলটি মাইন্ড। এটা হচ্ছে ডিরেক্ট মিনস এটা আপনার ডিরেক্ট ছিল। আচ্ছা, ইমপ্লাইড এর ব্যাপারটা কি হচ্ছে, যে সাপোজ ধরেন আপনার ফ্রেন্ড লাস্ট সেমিস্টার ম্যাডাম বজ্জাত মহিলা খুব খারাপ ইয়া দিছে, মার্কস দিছে আপনার ফ্রেন্ডকে, আপনার ফ্রেন্ড বললো, বা আপনার ফ্রেন্ড কোনো একভাবে হয়তো আপনাকে ব্ল্যাকমেইল করলো, বা আপনি কোনো একভাবে আপনার ফ্রেন্ডের কাছে হিপনোটাইজ হয়ে গেলেন, বা অন্য কোনো ব্যাপারে আপনি ফ্রেন্ডের সাথে অ্যাগ্রি হয়ে গেলেন, বা আপনার ফ্রেন্ড আপনার কোনো গোপন কিছু জেনে গেল এবং সে ব্ল্যাকমেইল করে বললো যে তুই যদি ম্যাডামকে গুলি করিস, উনি যদি মরে যায়, তাহলে আমি তোর এই ব্যাপারটা কাউকে জানাবো না, ঠিক আছে, এরকম টাইপের একটা ব্যাপার। তারপরে আপনি ওই ব্যাপারটাতে ব্ল্যাকমেল হয়ে আপনি আমাকে গুলি করলেন। এর মানে কি, আপনার মনে ইনোসেন্ট, আপনার মনে আমাকে নিয়ে কোনো ছিল না, আপনি ইনোসেন্ট ছিলেন, আপনি অন্য কোনো একটা রিজনে আপনি আমাকে গুলি করছেন, ঠিক আছে। এটা হচ্ছে ইনডিরেক্ট বা সরি ইমপ্লাইড এর যে কনসেপ্টটা, সেটা হচ্ছে যে ইমপ্লাইডলি এটা হয়ে গেছে। এখন এই ইমপ্লাইড বা আপনার এই ডিরেক্টের যে ব্যাপারটা মিনস ক্রিয়ার সাথে সম্পৃক্ত, মিনস ক্রিয়াটাকে আপনার ইন্টেনশন বলা হয়, বা অনেক সার্কামস্টেন্সেসে ডিসঅনেস্টি থাকে, যেমন ধরেন চুরির ক্ষেত্রে ডিসঅনেস্টি থাকে, অনেক সার্কামস্টেন্সেসে আপনি জেনে শুনে করেন, হয়তো বা আপনি চাচ্ছিলেন না কিন্তু আপনি জানেন যে এই জায়গায় আমি গুলি করলে গুলিতে গিয়ে এসরা জাহান ম্যাডামের গায়ে লাগবে, ঠিক আছে। বা সাপোজ রেকলেসলি আপনি জানতেন যে ওই রাস্তাটা পিচ্ছিল, আপনি আমাকে ওই রাস্তা দিয়েই যেতে বললেন, আমি পড়ে মাথা ফেটে আমি মরে গেলাম, ঠিক আছে। বা ম্যালিশিয়াসলি বা নেগলিজেন্টলি আপনি কাছে হয়তো আমি জিজ্ঞাসা করেছি যে এদিক দিয়ে যাওয়া যায়, আপনি বললেন হ্যাঁ যাওয়া যায়, আমি ওই দিক দিয়ে হাঁটা শুরু করছি, আমি হাঁটতে গিয়ে পড়ে মাথা ফেটে মরে গেলাম, ঠিক আছে। আপনি সিরিয়াসলি নেন নাই, নেগলিজেন্সি ছিল আপনার, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। বা ধরেন যে টর্টের ইয়াতে যেমন আসছে যে আপনার বাসায় গেস্ট আসছে, আপনি পচা বাসি খাবার ফ্রিজের মধ্যে রেখে দিয়েছেন, গেস্ট ভাবছে যে ভালো খাবার মনে করে গেস্ট খেয়ে ফেলছে, আপনার কোনো ইন্টেনশন, গেস্ট খেয়ে ফেলছে, খেয়ে গেস্টের পেট খারাপ হয়েছে বা গেস্ট মারা গেছে, আপনার কোনো ইন্টেনশন ছিল না আপনার গেস্টকে মারার, কিন্তু আপনার বাসায় গেস্ট আসছে, তাকে প্রপার ফুড দেওয়ার রেসপন্সিবিলিটি আপনার, কিন্তু আপনি আপনার গেস্টকে ফ্রিজের ফুড খাইতে বলেন নাই, কিন্তু ওই সার্কামস্টেন্সেস আপনার ফ্রিজে পচা ফুড রাখাটাও আপনার ইসের মধ্যে পড়ে না। সো এইসব সার্কামস্টেন্সেস গুলো আবার নেগলিজেন্স। সো মিনস ক্রিয়াটা অনেকভাবেই হতে পারে, মিনস ক্রিয়ার মধ্যে আর কি মোটিভ, ডিসঅনেস্টি, কি বলবো, ইন্টেনশনালি, ম্যালিশিয়াসলি, নেগলিজেন্সলি, রেকলেসলি, ঠিক আছে। এই জিনিসগুলাকেই আপনার বলা হয় হচ্ছে মিনস্ট্রিয়া। মেন্টাল যে অ্যাটিটিউডটা বা মেন্টাল যে কন্ডিশনটা, যেটা আপনার একটা স্ত্রিয়া করার জন্য হেল্প করে, হেল্প করে কিভাবে, যে আপনি ইচ্ছা করছে আপনার জাহান ম্যাডামকে গুলি করার জন্য, এই মেন্টাল কন্ডিশনটাই হচ্ছে, আপনি তার উপর খুবই রাগান্বিত, এই মেন্টাল কন্ডিশনটাই আপনাকে গুলি করতে বাধ্য করছে তাকে, রাইট। সো মিনস ক্রিয়া আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফোরসাইটমেন্টের একটা ব্যাপার থাকে, সেটা কি জিনিস, ফোরসাইটমেন্ট মানে হচ্ছে যে আপনার এটা আগে থেকে খেয়াল করা উচিত ছিল, ফোর্সি করতে করা উচিত ছিল। কিরকম ফোর্সি করা উচিত ছিল, যে সাপোজ ধরেন যে আপনি জঙ্গলের মধ্যে দাঁড়ায় আপনি চারদিকে গুলি করছেন, ঠিক আছে, গুলি করছেন, হঠাৎ করে ওখানে আমি গিয়ে পড়লাম, গুলিটা আমার লাগলো, আমি মরে গেলাম। এখন আপনার এটা ফোর্সি করা উচিত ছিল, আপনি যে জঙ্গলে গিয়ে গুলিটা করছেন সেই জঙ্গল কিরকম, লোকজন যাওয়ার পসিবিলিটি আছে কিনা, যদি এরকম টাইপের জঙ্গল থেকে যে হ্যাঁ লোকজন যাওয়ার পসিবিলিটি আছে, আগে থেকে আপনি ফোর্সি করতে পারতেছেন, পারার মতো একটা সার্কামস্টেন্সেস ছিল যে হ্যাঁ এই জঙ্গলের লোকজন যাতায়াত করে, বা এখান দিয়ে ম্যাডাম মাঝে মধ্যে হেঁটে যায়, আপনি সেটা জানতেন। সো এর মানে আপনার চিন্তা করা উচিত ছিল যে আমি যেভাবে এলোপাথারি গুলি করবো, কেউ আসলে পরে তার লাগতে পারে, দ্যাটস দ্য ফোর্স, ঠিক আছে। সো ফোরসাইট করার যে ব্যাপারটা, ফোরসাইট আপনি যদি না করতে পারেন তখনও কিন্তু এটা মিনস ক্রিয়ার মধ্যে চলে যাবে। আচ্ছা, এবার আমরা কিছুক্ষণ আগে যেটা বলতেছিলাম যে মিনস ক্রিয়া বিভিন্ন ধরনের হয়, ডিরেক্ট, ইনডিরেক্ট। সো ডিরেক্ট মিনস ক্রিয়াটা কি জিনিস, ডিরেক্ট মিনস ক্রিয়ার যে জিনিসটা সেটাকে বলা হয় মেইনলি স্পেসিফিক ইন্টেন্ট, মানে স্পেসিফিক্যালি আপনি ইসরাত জাহান ম্যাডামকেই আজকে রাত 9টার সময় আপনি গুলি করবেন পিস্তল দিয়ে, দ্যাটস ইউর স্পেসিফিক ইন্টেন্ট। এবং এই যে যে ইন্টেনশনটা,
এইটা মানে হয় না যে রেকলেসনেসের যে ব্যাপারটা, যে ম্যাডাম এখান দিয়ে যাচ্ছিলাম, যান নিচ দিয়ে, আর নিচে তেল পড়ে আছে আপনি জানেন, বা নিচে তেল পড়ে আছে কিনা আপনি জানেন না, সেটাও হতে পারে। কিন্তু এই যে যে মানে আপনি স্পেসিফিক্যালি আমি ওনাকে গুলি করবো উনি মরে যাবে, এইটা এটা হচ্ছে মিনস্ট্রিয়ার সবচেয়ে হাইয়েস্ট লেভেলের মিনস্ট্রিয়া, ঠিক আছে? এটা কি কিরকম থাকে, ডিজায়ারটা অ্যাকচুয়াল থাকে যে আমি ওনাকে গুলি করবে এবং উনি গুলি করে মরবেই। এটা এটা এমন না যে আমি পাঠালাম ওনারে জঙ্গলে, জঙ্গলে ওই টাইমে বাঘ থাকতেও পারে নাও থাকতে পারে, উনি মরলেও মরতেও পারে নাও মরতে পারে, সামথিং লাইক দ্যাট, এটা সেটা না। এটা অ্যাকচুয়াল লেভেলটা হচ্ছে আপনি যেটা ডিজায়ার করছেন সেটাই একটা স্ট্রিয়াতে রূপ দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন ইনডিরেক্ট ইন্টেনশনটা। ইনডিরেক্ট ইন্টেনশনটা যখন হচ্ছে যে আপনি যেটা ডিজায়ার করতেছেন সেটা হয়তো বা আপনি চিন্তা করতেছেন যে আমি ম্যাডামকে এই রাত্রেবেলা রাস্তার মধ্যে পাঠাইলে জঙ্গলে বাঘ থাকলেও থাকতে পারে, যদি থাকে তো ম্যাডামকে খেয়ে ফেলবে, ম্যাডাম মরে যাবে, যদি না থাকে তাহলে ম্যাডাম বেঁচে যাবে। দ্যাটস দ্য ইনডিরেক্ট থিং, ঠিক আছে? যে কি হচ্ছে, সাপোজ ধরেন আপনি কোনো একটা বাড়ির উদ্দেশ্যে আপনি ২-৩টা ইটা ছুঁড়ে মারলেন, ঠিক আছে? ইটা ছুঁড়ে মারা কি হচ্ছে, এমনিই আপনি মারতেছেন। তো ওই বাসায় কারো ওই ইটগুলো টুকরোগুলো যদি লাগে তাহলে সে হার্ট হতেও পারে আবার নাও হতে পারে। দ্যাটস দ্য ইন্টেনশন। আচ্ছা, এবার আসি আমি রেকলেসনেস। রেকলেসনেস হচ্ছে এমন একটা কাজ যেটা আনজাস্টিফাইড কাজ, আপনি রিস্ক নিয়ে করতেছেন, ঠিক আছে? সেটাকে বলা হয় recklessness. The accused foresee that a particular kind of harm might be done. ঠিক আছে? যে আপনি সকালবেলা হয়তোবা সিঁড়িতে দেখছিলেন তেল পড়া আছে, দুপুরবেলা ম্যাডাম রে ওই রাস্তা দিয়ে আপনি পাঠাইলেন যে হয়তোবা তেল পড়ে থাকলেও থাকতে পারে, ঠিক আছে? দ্যাটস দ্য রেকলেসনেস। যে রিস্কটা এরকম যে মানে হলেও হতে পারে, না হলেও না হতে পারে। এরপরে আসি নেগলিজেন্সটা কি জিনিস। নেগলিজেন্সটা যখন আপনার কারো প্রতি ডিউটি অফ কেয়ার থাকে সেই সার্কামস্টেন্সেসে নেগলিজেন্স আসে, যেটা আপনারা টর্টে পড়ছেন, ঠিক আছে? এটা আপনার ওই যে রেকলেস ড্রাইভিং এর ক্ষেত্রে, রেকলেস ড্রাইভিংটা তো পেনাল কোডের আন্ডারে, যেহেতু আমাদের টর্ট নাই, যেহেতু আমাদের টর্ট নাই সেহেতু আমাদের রেকলেস ড্রাইভিংটা পেনাল কোডের আন্ডারে। বাট ইউকে তে বা ইয়াতে যেসব দেশে টর্ট আছে, রেকলেস ড্রাইভিংটা ওরা টর্টে কাভার দেয়। কেন টর্টে কাভার দেয়? কারণ রেকলেস ড্রাইভিং টর্টে কাভার দেওয়া মানেই হচ্ছে টাকা বেশি পাওয়া যায়, টাকা মানে কি বলে আপনার ভিকটিম টাকা বেশি পায়, টাকা পায় আর কি। আমাদের এখানে তো পেনাল কোডের মেইন উদ্দেশ্য হচ্ছে ইমপ্রিজনমেন্ট দেয়া, টাকার অ্যামাউন্ট অফ ফাইনের অ্যামাউন্ট খুবই কম থাকে, ঠিক আছে? এ কারণে নেগলিজেন্সটা হচ্ছে আপনার টর্টে কভার দেয়। যে সার্কামস্টেন্সেসে আপনার ডিউটি অফ কেয়ার থাকে সেই সার্কামস্টেন্সেসে মানে ভিকটিমের প্রতি আপনার ডিউটি অফ কেয়ার থাকে এবং আপনি রিজনেবল স্ট্যান্ডার্ড ডিউটি অফ কেয়ার মেনটেন করেন না, সেই সার্কামস্টেন্সেসেই হচ্ছে নেগলিজেন্সটা হয়। সেটা কি জিনিস, কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে আপনার বাসায় গেস্ট আসছে, আপনি গেস্টের প্রতি একটা ডিউটি অফ কেয়ার ও করেন যে গেস্টকে আপনি কোনো নোংরা খাবার বাসি পচা খাবার দিবেন না, যে খাবারটা তাকে মৃত্যুর দিকে ঠেলে দিবে বা তাকে অসুস্থ করে ফেলবে। বা ধরেন আমরা বাইরে যে ফুডগুলো খাচ্ছি, রেস্টুরেন্টে ফুডগুলো খাচ্ছি, রেস্টুরেন্ট আমাদের প্রতি একটা ডিউটি অফ কেয়ার ও করে যে রেস্টুরেন্ট আমাদেরকে হাইজেনিক ফুড প্রোভাইড করবে। অ্যাকচুয়ালি nowadays they don't provide us hygienic food, but they have a duty of care to serve hygienic food। এবং এটা এই ডিউটি অফ কেয়ারটা কি কোন লেভেলে থাকে, এটা স্ট্যান্ডার্ড একটা লেভেল আছে, স্ট্যান্ডার্ড একটা লেভেল আছে, সেই লেভেলেই হইতে হবে, সেই লেভেলে থেকে নিচে সেটা কি জিনিস, ধারণা আমরা যখন রেস্টুরেন্টে যাই, আমরা রেস্টুরেন্টে হাইজেনিক হওয়া দরকার, সবকিছু নিট অ্যান্ড ক্লিন হওয়া দরকার, তারা আমাদেরকে প্রপারলি সার্ভ করবে। প্রপারলি কিরকম সার্ভ করবে, যে ফুডে প্লেট নোংরা থাকবে না, প্লেট হট ইয়াতে গরম করে দেন আমাদেরকে ফুড সার্ভ করবে যাতে কোনো ধরনের ব্যাকটেরিয়া না থাকে, ঠান্ডা ফুড সার্ভ করবে না, এই ধরনের স্ট্যান্ডার্ড গুলো রেস্টুরেন্টে বলে দেওয়া আছে। কিন্তু কি হচ্ছে যে আমাদেরকে ঠান্ডা খাবার দিয়ে ফাটাই ফেলতেছে, নোংরা থাকতেছে, তেলাপোকা থাকতেছে, ঠিক আছে? এগুলা স্ট্যান্ডার্ড অফ যে ডিউটি অফ কেয়ার, সেই ডিউটি অফ কেয়ার কিন্তু ব্রিচ করে। আমরা চাইলেই কিন্তু মামলা করতে পারি, কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের দেশে যেহেতু টর্ট নাই আমরা মামলা করতে পারি না, ঠিক আছে? তো
যেটা হচ্ছে যে নেগলিজেন্সটা আসে ওই সার্কামস্টেন্সেসে যে সার্কামস্টেন্সেসে ভিকটিমের প্রতি আপনার একটা ডিউটি অফ কেয়ার ও করে এবং ইউ ব্রিচ দ্যাট ডিউটি অফ কেয়ার, সেই সার্কামস্টেন্সেসে হচ্ছে নেগলিজেন্স আসে। ও আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমার শেষ লেকচার স্লাইড এই উইকে। কারো যদি কোনো কোশ্চেন থাকে পেনাল কোড নিয়ে আমাকে করতে পারেন, আমি পেনাল কোডের ক্লাস শেষ করে দিব। বলেন। আচ্ছা, মিনস রিয়াটা মানে হচ্ছে, মিনস রিয়া মানে হচ্ছে গিল্টি মাইন্ড। আপনি চুরি করতে চান, আপনার মাইন্ডের মধ্যে সেট আপ আছে না যে আমি এটা চুরি করব, দ্যাটস দ্য মিনস রিয়া। তো মিনস রিয়াটা বিভিন্ন ক্যাটাগরিতে হয়। ডিরেক্ট থাকে যে আমি এটা চুরি করতে যাব, ঠিক আছে, আজকে রাতে আমি চুরি করতে যাব, বা আজকে রাতে আমি ম্যাডামকে খুন করতে যাব, ম্যাডামকে খুন করেই ফেলবো, এটা হচ্ছে ডিরেক্ট। ইনডিরেক্ট কোনটা, আপনি চুরি করতে চান নাই, আপনার ফ্রেন্ড আপনাকে ইনফ্লুয়েন্স করছে সেই জন্য আপনি চুরি করছেন, সেটা, ঠিক আছে। রেকলেসনেস কি জিনিস, আপনি আপনার মালপত্রের সাথে ওটা উঠায় নিয়ে চলে আসছেন রেকলেসলি, আপনার এটা ফোর্সই করা উচিত ছিল যে ওইখানে আপনার মালই শুধু ছিল না, আরো লোকজনের মাল ছিল, সেই মালগুলো রেখে তারপরে আপনার আনা উচিত ছিল। নেগলিজেন্স, নেগলিজেন্সটা কি জিনিস, সাপোজ ধরেন আপনি গেছেন আমার ডেস্কে কোনো একটা পেপার দেখাইতে, ঠিক আছে, আমি বা আপনার বাসায় ধরেন গেস্ট আসছে, এটা বলি, আপনি আপনার বাসায় গেস্ট আসছে, আপনার গেস্টের মালপত্র আলাদা করে রেখে দেওয়াটা, টেক কেয়ার করাটা এটা আপনার ডিউটির মধ্যে পড়ে, কিন্তু আপনি কি করলেন, আপনি গেস্টের মালপত্রগুলা নিজের মনে করে নিজের আলমারিতে উঠায় তালা দিয়ে রাখা দিলেন, সেখানে চুরি হয়ে গেল, বিকজ আপনার ডিউটি অফ কেয়ার ছিল গেস্টের প্রতি, সেটা আপনি ব্রিচ করছেন। এটাই হচ্ছে মেইনস্ট্রিয়াটা, যে আপনি আপনার মাইন্ডটা কিভাবে খেলতেছে, সেটাই হচ্ছে মেইনস্ট্রিয়া। আই হোপ আপনি বুঝছেন। আচ্ছা, নেক্সট নেক্সট আর কি যেন কোশ্চেন করতেছে, হ্যাঁ বলেন, রকিনুর বলেন। হুম। আচ্ছা, রেকলেসনেস হচ্ছে যে সার্কামস্টেন্সেসে এমন একটা জিনিস ক্রিয়েট হয়েছে সেটা আপনি ফোর্সই করতে পারতেন। আর ইনডিরেক্ট ইন্টেনশনটা কি জিনিস, সাপোজ ধরেন এই যে আমি আপনাকে প্রেশার ক্রিয়েট করলাম, রকিনু তুমি তোমার ফ্রেন্ডকে একটা থাপ্পড় মারো, আপনার কোনো ইন্টেনশন ছিল না, আপনি আমার আমার দ্বারা প্রভাবিত হয়ে আপনি ডিসিশনটা নিছেন ইনডিরেক্টলি, ঠিক আছে, আপনার ইন্টেনশন ছিল না কিন্তু ইন্টেনশন আমার ছিল, এটা হচ্ছে ইনডিরেক্ট ইন্টেনশন। আর রেকলেসনেসটা কি, রেকলেসনেস এর মেইন জিনিসটা হচ্ছে ফোর্সই করা। রেকলেসনেস যেখানে আছে সেখানেই আপনাকে দেখতে হবে যে এটা কি এমন কোনো সার্কামস্টেন্সেস কিনা যেটা ফোর্সই করা যাইতো, যে আগের থেকে চিন্তা করা যাইতো যে এখানে অফেন্স ঘটার সম্ভাবনা আছে কি নাই, দ্যাটস দ্য রেকলেসনেস। বুঝতে পারছেন আশা রাখি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে, না থাকলে আমি পেনাল কোডের ক্লাস শেষ করে দিব, আমার অন্য ক্লাস আছে। আমার সাথে যাদের ক্রিমিনোলজির ক্লাস নেই তাদের উদ্দেশ্যে আমি বলি যে আমি আবারও বলতেছি যে আমার বেসিক্যালি একটা ফ্যামিলি ইস্যু কারণে আমি এই উইকের ক্লাসটা নিতে পারিনি, আদারওয়াইজ তো আপনারা জানেনই আমি সবসময় উইকের শুরুর দিকে ক্লাস নেই, স্যাটারডে সানডে মানডে ক্লাস নেই, এবং আমি নেক্সট উইকেও স্যাটারডে সানডে মানডে ক্লাস নিব। বাট এই উইকে ওই ফ্যামিলির একটা সমস্যার কারণে আমি সময় করতে পারিনি, আমি ক্লাস নিতে পারিনি, আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। দ্যাটস ইট।